অনেক অপেক্ষার পরে ঋষভ শেট্টির লিখিত, পরিচালিত, অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 এর লিজেন্ড সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের সুবিধার্থে সিনেমাটির প্রথম পার্ট আমি এক্সপ্লেন করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব। তো চাইলে তোমরা ওই সিনেমাটিও দেখে আসতে পারো। আমার চ্যানেলটিতে কিছু সমস্যা হওয়ার কারণে অনেকদিন ধরে চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করিনি, এই জন্য চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো যদি দয়া করে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে তাহলে খুব উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় জঙ্গলের মধ্যে গিয়ে ঘুরতে ঘুরতে অদৃশ্য হয়ে যায় পঞ্জুরলি। এরপর কেটে যায় কিছুদিন। একদিন গ্রামের মানুষের সাথে তার ছেলে ওখানে চলে আসে। ওর নাম ছিল দেবা। তখন সে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার বাবা এখানে কেন অদৃশ্য হলো? তখন সেই লোকটা বলতে শুরু করে, অনেকদিন আগেই এই জঙ্গলে পঞ্জুরলি এসেছিল। তার সাথে সাথে এখানে একটা খারাপ শক্তিও এসেছিল। ওই সময়ে পুরো এলাকাটাই রাজ করত বিভিন্ন সামন্ত রাজারা, আর নিজের তলোয়ারের শক্তি বলে ওদের সবার মহারাজা হয়েছিল বিজেন্দ্র। ওই সময়টাতে আমাদের পূর্বপুরুষরা এই জঙ্গলেই বসবাস করত। সেই সময় তারা পঞ্জুরলির পাথর পায়। সেটাকে পুজো করতে থাকলে হঠাৎ করে ওদের জঙ্গলে অ্যাটাক করে বসে তার বিশাল সৈন্য সামন্তে নিয়ে বিজেন্দ্র। এখান থেকে অনেকেই ধরে নিয়ে চলে যায় ওর রাজ্যে। তাদেরকে কাজ করাতো এবং প্রচন্ড অত্যাচারও করত। হঠাৎ করে একদিন রাজা বিজেন্দ্র নদীতে গোসল করছিল। ঠিক তখনই পাশে একজনকে মাছ ধরতে দেখতে পায়। তারপরে ওকে ধরে মেরে ফেলতে চায়। ওর রক্ত যেন নদীতে না পড়ে এই জন্য ওকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল। তখনই ওর থলে থেকে কিছু একটা বের হয়। আসলে এগুলো ছিল মশলা জাতীয় জিনিস। তারপর ওকে ধরে নিয়ে আসে জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায় সেই সকল গাছ। তারপর বিজেন্দ্র একটা গাছে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গাছটা পঞ্জুরলির আকার ধারণ করে আর ওদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রাজাকেও মেরে ফেলে, সাথে ওর সকল সৈন্য সামন্তও। তবে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফেরে রাজার ছেলে। ওর নাম ছিল রাজশেখর। এই ছোট্ট বয়সে সে মহারাজের সিংহাসনে বসে। এরপর কেটে যায় অনেক দিন। এখন সে বিয়ে করেছে এবং তার দুটো বাচ্চাও হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। ওর বাবা যেদিন মারা গিয়েছিল সেদিনের পর থেকে কোনোদিন ওর জঙ্গলের দিকে তাকায়নি রাজশেখর। ওই জঙ্গলটার নাম ছিল কান্তারা। এই জঙ্গলে বিশাল একটা কূপ ছিল। হঠাৎ করে একদিনের কূপের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় গ্রামবাসী। তারপর সবাই গিয়ে খেয়াল করে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা সেখানে পড়ে আসছে, আর তাকে পাহারা দিচ্ছিল বড় মাপের একটা বাঘ। তারপর ওকে একটা পরিবার তুলে আনে। ওর নাম দেওয়া হয় ব্যারমে। আস্তে আস্তে এই জঙ্গলের মধ্যেই বড় হতে থাকে ব্যারমে। এই জঙ্গলে মানুষের একটা নিয়ম ছিল, তারা তাদের ফসলাদি 3টে ভাগে ভাগ করত। একটা উৎসর্গ করত পঞ্জুরলিকে, একটা নিজেদের জন্য রাখত, আর একটা ভাগ ওই বর্ডারে রেখে আসতো। ওদের ধারণা মতে কোনো একটা দানব এসে নাকি ওখান থেকে এই খাবারগুলো নিয়ে যায়। ওদের দিন এভাবেই কাটতে থাকে। আজকে রাজদরবারে একটা অনুষ্ঠান হচ্ছিল। রাজশেখরের ছেলে কুলশেখরকে এই রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হয়। কুলশেখর আসলে ছিল খুবই অলস প্রকৃতির একজন লোক। সারাদিন সে নেশা পানি নিয়ে ব্যস্ত থাকত। কুলশেখর রাজা হওয়ার কিছুদিন পরে ওর মধ্যে একটা চিন্তা এসে বসে। সে কান্তারাতে যাবে বলে ডিসাইড করে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালবেলাতেই অনেক লোকজন নিয়ে এসে বেরিয়ে পড়ে কান্তারার উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ করে ওর একটা বাদর দেখতে পায়। সেটাকে তীর দিয়ে মারে। যখন সেটা আনতে যায় তখন দেখতে পায় সেখানে এটা নেই। তারপর একটা হরিণ মারে। সেটা যখন আনতে যায় তখন দেখতে পায় ওদের চোখের সামনে থেকেই কিছু একটা ওটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এটা দেখে কুলশেখর তো অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে হরিণটা আনতে যাওয়া লোকজনেরা সেখানেই থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই ওদের উপরে অ্যাটাক হয়। এক এক করে ওদের সবাইকেই মারতে শুরু করে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় জঙ্গলি টাইপের কিছু মানুষ। রাজ্যের সোলজাররা আসলে এদের কাছে কিছুই না। সবশেষে এন্ট্রি নেয় ওদের লিডার, আসলে ওই হচ্ছে ব্যারমে। কিছুক্ষণের মধ্যেই সকল সোলজারকেই মেরে ফেলার একজনকে জীবিতই ধরে নিয়ে চলে আসে ওদের গ্রামে। দেখা যায় এই গ্রামে এখনো আধুনিকতার ছোঁয়া পড়েনি। এখানে সবাই এখনো পঞ্জুরলিরই পূজা করত। এই জঙ্গলের রাজা আবার এসেছে এটা শুনে গ্রামের সবাই তো চিন্তায় পড়ে যায়। এর আগে একবার রাজা সেখানে এসে ওদেরকে মেরেছিল, আর অনেকেই ধরে নিয়ে গিয়ে ওদের কাজ করিয়েছে। আবার যে আসবে না তার কি গ্যারান্টি আছে? তখন ব্যারমে ডিসাইড করে ওরা কয়েকজন ওই রাজ্যে যাবে, আর ওদেরকে নিয়ে যাবে জীবিত থাকা ওই সোলজারটা। তারপর জঙ্গলে এসে বাকি সোলজারের পোশাকগুলো পরে নেয় ওরা, আর রওনা করে ওই রাজ্যের উদ্দেশ্যে। পায়ে হেঁটে সেখানে যেতে সময় লাগে একদিন। লম্বা একটা জার্নি শেষে ওরা চলে আসে ওই রাজ্যের কাছাকাছি। দেখতে পায় পুরো রাজ্যই ঘেরা ছিল একটা দেওয়াল দিয়ে। ওদের গায়ে সোলজারের পোশাক দেখে গেটটা খুলে দেওয়া হয়। তারপর পরে ওরা ভেতরে ঢুকে পড়ে।
ভেতরে ঢুকেই ব্যাপার স্যাপার দেখে তো সবাই অবাক। এইসব জিনিসপাতি ওরা কখনো দেখেননি। ওরা তো শিকার করতে এবং এভাবেই ওদের জীবিকা নির্বাহ করত। কিছুক্ষণ ওভাবে ঘুরতে ঘুরতে ব্যারমের চোখ গিয়ে পড়ে একটা সুন্দরী মেয়ের দিকে। ওদিক থেকে যেন সে চোখ সরাতেই পারছিল না। আসলে ইনি হচ্ছে এই রাজ্যের রাজকন্যা। ওর নাম কানাকাবতী। এই মার্কেটের ব্যাপার স্যাপার আসলে সেই দেখাশোনা করত। কানাকাবতী এখানে ঘোরাফেরা করতে থাকলে হঠাৎ করে একটা পাথর গিয়ে লাগে একটা মৌমাছির চাকে। সেখান থেকে হাজারো মৌমাছি ছুটে আসে মানুষদের দিকে। কানাকাবতীর দিকেও আসে অনেকগুলো মৌমাছি। ঠিক তখন একটা চাদর দিয়ে ওকে মৌমাছির হাত থেকে বাঁচায় বেরমে। এর ভেতরে ঢুকে ওর দিকে যেন অবাক চোখে চাকিয়েছিল সে। ওর পোশাক আশাক দেখে কানাকাবতী ভেবেছিল এ হয়তো বা সোলজার। তখন ওকে জিজ্ঞেস করে, কিন্তু কিছুই বলে না বেরমে। এদিকে বেরমের সাথে আসা লোকজন ঘুরতে ঘুরতে দেখতে পায় ওদের জঙ্গলের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তখন সেগুলো নিতে থাকে ওরা, আর ধরাও পড়ে যায়। আসল সোলজাররা এটা বুঝতে পারে যে এরা আসলে সোলজার না। তখন ওদেরকে তাড়া করতে থাকে। তারপর শুরু হয়ে যায় ওদের মধ্যে ফাইট। কিছুক্ষণ এভাবে মারামারি করার পরে হঠাৎ করে বড় মাপের চাকাওয়ালা একটা জিনিস সেখান থেকে নিচের দিকে যেতে শুরু করে। ওটা ধরে ধরেই সবাই পালানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ ধরে এরকম চোর পুলিশ খেলা হয়, কিন্তু শেষমেশ সবাইকে ধরে ফেলে আসল সোলজাররা আর নিয়ে চলে আসে রাজদরবারে। ওদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কোথা থেকে এসেছো? ওরা বলে, আমরা কান্তারা থেকে এসেছি। এই কথাটা শোনা মাত্র সেখানে থাকা মহারাজ রাজারা সবাই চমকে ওঠে। ওদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপর এদের সবাইকে জেলে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে কুলশেখর আর জিজ্ঞেস করতে থাকে, তোমরা এখানে কেন এসেছো? কিন্তু ওরা কিছুই বলছিল না। এজন্য ওদের সবার হাত উপরে বেঁধে ওদেরকে বেদম পিটনা শুরু করে। তবে এত মার খাওয়ার পরেও যেন ওদের কিছুই হচ্ছিল না। মুখ দিয়ে একটা টু শব্দ বের করে না ওরা। এটাতে আরো রাগান্বিত হয়ে কুলশেখর এবার নিজেই মারতে শুরু করে। কিছুক্ষণ এভাবে মারার পর সেখানে চলে আসে ওর বাবা রাজশেখর, আর এভাবে ওদের উপরে অত্যাচার করতে নিষেধ করে। কুলশেখর ছোটবেলায় কান্তারাতে গিয়ে যে দৃশ্যটা দেখেছিল, এরপর আর কোনোভাবেই সে কান্তারার লোকজনের সাথে পাঙ্গা নিতে চায় না। তারপর ওখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় রাজশেখর, কারণ তার নেওয়া ডিসিশনে ওর বাবা এসে বাধা দিল। তারপর পরই এক দালালকে সেখানে ওদেরকে বিক্রি করে দেওয়ার জন্য বলে। দালালটা বলে, আমি সবকিছু দেখে নেব, আপনাদের একদম চিন্তা করতে হবে না। এখনই আমার ছেলেকে পাঠাচ্ছি ওর কাছে। তারপর পরই সেই ছেলেটা কারাগারে চলে আসে। ভেতরে গিয়ে ওদের সবাইকে দেখে তো অবাক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পায়। সে তো পিচ্ছি একটা মানুষ, আর ওরা সবাই ছিল সুঠাম দেহের অধিকারী। তারপরেও কোনো মতে কথাবার্তা বলে ওদের সাথে। এক পর্যায়ে ব্যারামে জানায়, এখানে তো দেখলাম আমাদের জঙ্গলে সবকিছুই বিক্রি হচ্ছে, তো সেগুলো যদি সরাসরি আমরা না দিই তাহলে কি আপনারা বিক্রি করে দিতে পারবেন? আপনাদেরকে 50% টাকা দিব। কিন্তু তারপরেও রাজি হয় না ওই ছেলেটা। তখন ব্যারামে ওদেরকে তামাক টানতে দেখে একটা পাতা খেতে দেয়। এইটা টানা মাত্রই তো ওদের নেশা একদম চরমে উঠে যায়। আসলে এটা ছিল গঞ্জিকা পাতা। এমনকি সে তার বাবাকে ওইটা ট্রাই করায়। তারপর ওদের সাথে ডিলটা ফাইনাল করে, আর ওদেরকে বাঁচানোর জন্য নিজেরাই জেলের মধ্যে ঢুকে যায় আর ওদেরকে ছেড়ে দেয়। যেহেতু রাজাই ওদেরকে এদের বিক্রি করার দায়িত্ব দিয়েছিল, এই জন্য তেমন একটা ঝামেলায় পড়তে হবে না ওদেরকে। সেখান থেকে বের হয়ে ওরা সবাই চলে আসে ওদের জঙ্গলে, আর এই মার্কেটে বিক্রি হওয়া সব জিনিসপত্র কালেক্ট করতে শুরু করে। কিছু কিছু জিনিসপত্র গাছ থেকে পেরে নেয়, আর কিছু কিছু জিনিসপত্র মাটির নিচ থেকে উঠিয়ে নেয়। সবকিছু ওদের এই জঙ্গলটাই পাওয়া যেত, আর এই সকল জিনিসপত্র কালেক্ট করতে ওদের সাহায্য করছিল গ্রামের লোকজন। আসলে এই গ্রামের সকল মানুষই যেন বড় রকমের একটা পরিবার। ওরা যা খেত সবাই একসাথেই খেত, আর যদি না খেয়ে থাকতে হতো তাহলে সবাই একসাথেই না খেয়ে থাকতো। এভাবেই কেটে যায় কয়েকদিন। ওরা অনেক জিনিসপত্র কালেক্ট করে ফেলেছে, সাথে ওদের নিজের গ্রামে ওই রাজ্যে দেখা কিছু জিনিসপত্র ইনস্টল করে। পরদিন ওরা গ্রাম থেকে বেরিয়ে পড়ে আবার ওই রাজ্যের উদ্দেশ্যে। একদিনের জার্নি শেষে ওরা পৌঁছে যায় ওই রাজ্যে। সরাসরি চলে আসে ওই বাপ বেটা ব্যবসায়ীর কাছে। দেখতে পায় ঘরের মধ্যে ওরা বাপ বেটা কথা বলছিল। ব্যারমে যে আমাদের কি পাতা খাইয়েছিল যে ওদেরকে আমরা ছেড়ে দিলাম, এর জন্য রাজাকে আমাদের 100 কয়েন দিতে হয়েছে, যা ছিল আমাদের প্রায় পুরো জীবনের কামাই। এখন তো আমরা একদমই ফকির হয়ে গেছি। এবার দিনমজুরি করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। ঠিক তখনই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় ব্যারমে। ওকে দেখে তো প্রথমে এরা অনেক রেগে যায়। তখন ব্যারমে বলে, আমাদের জন্য আপনাদের 100 কয়েন লস হয়েছে, তো সেটা আমরা ভরিয়ে দেব। তবে এটার জন্য আমাদেরকে মার্কেটে তো আপনাকে ব্যবসা করতে দিতে হবে। তখন কোনো চিন্তাভাবনা না করে ওদের মার্কেটে ব্যবসা করতে দিতে রাজি হয় এরা। সাথে সাথেই কান্তারার লোকজন সবাই মিলে নেমে পড়ে ব্যবসায়। ওদের নিজেদের জিনিসের বিনিময়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এক্সচেঞ্জ করছিল। আসলে এই সময়টায় মানুষজন এক রকমের জিনিস দিয়ে অন্য রকমের জিনিস নিত। কয়েনের প্রচলন তেমন একটা ছিল না।
ওদের ব্যবসা খুব ভালোভাবেই চলছিল। এভাবে কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে একদিন মার্কেটে চলে আসে রাজকুমারী। তখনই একজন গিয়ে ওনাকে বলে, এই মার্কেটে কান্তারার লোকজনরা ব্যবসা করছে ম্যাম। এটা শুনে প্রথমে একটু অবাক হয়ে যায় রাজকুমারী, কারণ তার থেকে তো কেউ পারমিশন নেয়নি। এই জন্য ওদেরকে ডেকে পাঠায়, সাথে কে এদেরকে পারমিশনটা দিয়েছে তাকেও নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে চলে আসে ব্যারমে। এসেই বলে, আমাদের জিনিস আমরা বিক্রি করবো, এতে আবার কিসের পারমিশন লাগবে? তখন রাজকুমারী বলে, এটাই আমাদের রাজ্যের নিয়ম। তবে টেনশন করো না, তোমাদেরকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা শর্ত আছে, তুমি এখানে যে জিনিসপত্রগুলো বিক্রি করবে সেটা 4 ভাগের 1 ভাগ দিতে হবে রাজ্যের কোষাগারে, আর তাহলেই কেবলমাত্র তুমি এখানে ব্যবসা করতে পারবে। এটা বলেই একটা কাগজে সিল মেরে ওকে দেয়। তারপর সেখান থেকে ওরা চলে আসে একটা বিদেশি মার্চেন্টের সাথে দেখা করার জন্য। আসলে এবার ওর সাথেই বিজনেস করতে চায় এরা। ওদের জাহাজে গিয়ে যখন তাদের পণ্যটা দেখায় তখন ওরা এটা কড়া মূল্যে নিতে রাজি হয়, কারণ এটা ছিল একদম পিওর। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই ব্যারেমে জাহাজের সাথে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখতে পায় সাদা ফটফটে সুন্দর একটা ঘোড়া। এটা দেখে খুব পছন্দ হয়ে যায় ওর। তবে ব্যবসায়ীটা বলে, এটা কিন্তু তুমি ছুবে না, কারণ এটা রাজার পরিবারের জন্য, আর নিচু জাতের মানুষ যদি কিছু একটা শুয়ে ফেলে তাহলে সেটা ওদের জন্য অপবিত্র হয়, আর সেটা ওরা একদমই নেয় না। তখন মজা করে কান্তারার এক লোক ওটার পিছনে গুতা মারে। এটাতে ঘোড়ার অবস্থা তো একদম বাজে হয়ে যায়, আর পাগলের মতো ছুটতে শুরু করে। জাহাজ থেকে লাফিয়ে নেমে যায় বাজারের মধ্যে। তারপর সেখানে থাকা দোকানপাট একদম ভাঙচুর করতে শুরু করে দেয়। কেউ যেন ঘোড়াটাকে থামাতেই পারছিল না। এই ব্যাপারটা খেয়াল করে রাজকুমারী বাইরে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ঘোড়াটা চলে আসে রাজকুমারীর কাছাকাছি। ওর গায়ে চড়তে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ব্যারমে, আর ঘোড়াটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটা দেখে তো খুব খুশি হয়ে যায় রাজকুমারী, আর ব্যারমের প্রতি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। কান্তারার লোকজনের এখানে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাতো, আর সেগুলো দিয়ে ওদের নিজেদের লোকজনকে ছাড়াতো। আসলে ওদের জঙ্গল থেকে অনেক লোকজনকে এখানে ধরে আনা হয়েছিল, আর তাদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই এখন নিজের টাকা দিয়ে ওদেরকে কিনে আবার আজাদ করছিল ব্যারমে। আর তখন থেকে রাজকুমারী ওকে বিভিন্ন জিনিসপত্র শিখাচ্ছিল, কিভাবে কি করতে হয় এগুলো সবকিছুই শিখিয়ে দিচ্ছিল রাজকুমারী। এমনকি কিভাবে লিখতে হয় সেটা ওকে শিখাচ্ছিল। দুজনের সম্পর্কটা আস্তে আস্তে গভীর থেকে গভীরতম হতে থাকে। হঠাৎই একদিন রাজকুমারী তাকে ওর রুমে নিয়ে আসে, আর তার দাসীদের দিয়ে ব্যারামের শরীর পরিষ্কার করতে থাকে। নখ কেটে দেওয়া, চুল ছেটে দেওয়া সবকিছু করে দিচ্ছিল। কিছুক্ষণ পরে রাজকুমারী সেখান থেকে তার দাসীদেরকে ভাগিয়ে দেয়, আর নিজেই ওর বিভিন্ন কাজ করে দিতে শুরু করে। তারপর এক পর্যায়ে ওকে নিয়ে বাথটাবের মধ্যে যায়। আসলে ব্যারামেকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তবে ব্যারামে এখানে কেমন জানি খারাপ একটা গন্ধ পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আরও কিছুদিন এখানে ব্যবসা বাণিজ্য করার পরে ওদের আনা সকল জিনিসপত্রই ফুরিয়ে যায়। এজন্য ওরা সবাই মিলে চলে আসে আবার গ্রামে। কিন্তু জঙ্গলের আশেপাশে যা যা কিছু ছিল সেগুলো তো আগের বার ওরা সবকিছু নিয়ে গিয়েছিল। এবার যদি কিছু পেতে চায় তাহলে ওদেরকে জঙ্গলের ভেতরে যেতে হবে। তবে যে ওদের গ্রামের প্রধান ছিল সে জঙ্গলের ভেতরে যেতে একদমই বারণ করেছিল সবাইকে, কারণ জঙ্গলের ভেতরে নাকি কিছু একটা রয়েছে। তবে কি রয়েছে এটা কেউই বলতে পারে না। তারপরে ওনার কথা না মেনেই আগাতে থাকে ওরা জঙ্গলের ভেতরের দিকে। কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করে কিছু একটার উপস্থিতি টের পায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় বিশাল রকমের একটা বাঘ ওদেরকেই ফলো করছিল। এই ব্যাপারটা দেখে ওরা তো অনেক ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে বাঘটা আস্তে আস্তে ব্যারামের কাছাকাছি চলে আসে। তারপর শুধু চোখের দিকে তাকিয়ে থাকে। বাঘটার চোখের ভেতরে কেমন যেন একটা লাল আভাস ছিল। কিছুক্ষণের মধ্যেই ওই লাল আভাটা আবার ট্রান্সফার হয়ে যায় ব্যারামের চোখে। তারপর বাঘ ওদেরকে কিছু না বলেই আগাতে থাকে জঙ্গলের ভেতরের দিকে। কান্তারার লোকজনেরাও বাঘের পিছে পিছেই যাচ্ছিল। তখন একজন বলে ওঠে, বাঘ তো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে কেন আমরা ওর পিছন পিছন যাচ্ছি আমাদের বিপদ ডেকে আনার জন্য? তবে কে শোনে কার কথা? বাঘটা যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছে। ব্যারমে খেয়াল করে দেখতে পায় সেখানে একটা বানরকে টানিয়ে রাখা হয়েছিল। তারপর সেটাকে খুলে দেয় ব্যারমে। এতে করে আরো অনেক জায়গা থেকে অনেকগুলো বানর পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা একটা জায়গায় এসে পৌঁছে। এরা কেউই আর ভেতরের দিকে আগাতে চাইছিল না। তখন একটা মশাল নিয়ে ব্যারামে একাই সামনের দিকে আগায়। কিছুটা পথ যেতেই ওর মশালটা বন্ধ হয়ে যায়। তারপর মাথার মধ্যে কেমন যেন একটা ব্যথা শুরু হয়ে যায়, আর ঘুরতে ঘুরতেও আরেকটা রাস্তা দিয়ে চলে আসে আবার এদের কাছেই। এবার যাওয়ার সময় ওর সাথে আরো দুজনকে সাথে নিয়ে যায়, কিন্তু এবারও ঠিক তেমনটাই ঘটে। মশালগুলো বন্ধ হয়ে যায় এবং ওদের মাথার মধ্যে কেমন জানি হয়। তারপর ঘুরতে ঘুরতে আবারও বাকি দলের কাছে এসে পৌঁছে ওরা।
কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে ওরা ফিরতে পারছিল না, ফিরছিল অন্য রাস্তা ধরে। তারপর হঠাৎই সেখানে কি যেন একটা হয়। তখন ওরা সবাই মিলে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা আজব দেখতে একটা জায়গায় এসে পৌঁছে। তারপর পরে সেখানে ওদের উপর একজনের উপরে অ্যাটাক হয়। অনেক কালো রকমের দেখতে কিছু জঙ্গলি মানুষ ওদেরকে অ্যাটাক করেছে। এরা আসলে কারাপ্পা আদিবাসী নামে পরিচিত। তখন ওদের দুই গ্রুপের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে কারাপ্পাদের কাছে কান্তারার লোকজনই একদমই পেরে উঠছিল না। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। কারাপ্পাদের সাহায্য করার জন্য সেখানে চলে আসে অনেকগুলো বানর। এমনিতেই তো ওদের সাথে পেরে উঠছিল না, আবার এখন বানর আসা আরও পারছিল না। এক পর্যায়ে ব্যারামকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। ওকে জানা মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ওই বাক্সটা, আর কারাপ্পাদের সর্দারের ছেলেকেই মেরে ফেলে। এ যাত্রায় বেঁচে যায় কান্তারারা। সেখান থেকে সোজা চলে আসে গ্রামে। গ্রামে এসে যখন বলে কারাপ্পাদের এলাকায় ঢুকে গিয়েছিলাম, তখন তো অনেক রেগে যায় গ্রাম্য প্রধান, আর বলে আমি তো আগেই গভীর জঙ্গলে যেতে তোমাদের বারণ করেছিলাম, তারপরে আমার কথা উপেক্ষা করে তোমরা কেন সেখানে গেছো, আর কেই বা তোমাদের ওখানে নিয়ে গেছে। তখন ব্যারামে বলে একটা বাঘ আমাদেরকে ওখানে নিয়ে গেছে। এটা শুনে গ্রামের সবাই তো হতবাক। এই বাঘটা সম্পর্কে ওরা আগে থেকেই জানতো। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই বাঘটাই ব্যারামেকে পাহারা দিচ্ছিল। কিছুদিন পরে ওদের গ্রামে চলে আসে কারাপ্পারা, আর ওদের দেবকে ভক্তি ভরে স্মরণ করতে থাকে। থাকার জন্য একটু জায়গা চায়। তখন কান্তারাদেরও ওদের উপরে মায়া হয়ে যায় আর ওদেরকে থাকতে দেয়। কিন্তু কারাপ্পারা একদমই ভালো মানুষ ছিল না। ওরা এখানে এসেছিল পঞ্জুরলিকে বশ করার জন্য। এখানে এসে থাকতে শুরু করে ওরা, আর একদম প্রথম থেকেই শুরু করে দেয় ওদের কাজ। প্রথমে ভালোভাবে যখন বশ করতে না পারে তখন কালো জাদুর সহায়তা নেয়। এতে করে ওদের গ্রামের উপরে ছেয়ে যায় কালো ছায়া। পশু পাখি মরতে শুরু করে, সাথে গাছপালারা সব একদমই শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওরা আসার পর থেকে এই কাহিনীগুলো ঘটে যাওয়াতে গ্রামের কারোরই আর বুঝতে বাকি থাকে না যে ওরাই হয়তো বা কিছু একটা করছে। তখন ব্যাপারটা ভেরিফাই করার জন্য ওরা সবাই যায়। গিয়ে দেখতে পায় ওই সময়টাতে ওরা কালো জাদু করছিল। এটা দেখে তো অনেক ক্ষেপে যায় আর ওদের সাথে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যেকার এই ফাইট। তারপর হঠাৎ করেই সেখানে ওই বাঘটা চলে আসে আর কারাপ্পারদের সর্দারকেই মেরে ফেলে। সাথে সাথে ওরা ওখান থেকে পলায়ন করে। আগের এই কথাটা মনে পড়ে যাওয়ার পরে ওরা সবাই বুঝতে পারে যে এতদিন তো বাঘটা ওদের কাউকেই দেখা দেয়নি। তাহলে এখন যেহেতু ব্যারামকে দেখা দিয়েছে, তার মানে এটার কোনো উদ্দেশ্য তো আছেই। আর এই ব্যাপারটা ওরা ভালোভাবেই নেয়। এদিকে রাজদরবারে গান বাজনা চলছিল। ঠিক তখনই সেখানে চলে আসে একজন সোলজার, আর রাজা কুলকেশরকে বলে কান্তারার লোকজনেরা তো এই বাজারে ব্যবসা করছে, আর ওদেরকে পারমিশন দিয়েছে রাজকুমারী নিজেই। আর রাজকুমারী তো ওদের সর্দার ব্যারামের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো এমন যদি চলতে থাকে তাহলে আপনার সিংহাসনটা কিন্তু লড়ে যাবে। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় কুলকেশর, আর সাথে সাথেই সেই সোলজারটাকে মেরে ফেলে। তারপর মন্ত্রীকে ডেকে বলে তাড়াতাড়ি গিয়ে ওই কান্তারাদেরকে গলা কেটে আনবি, বেশি সময় যেন না লাগে। রাজার আদেশ পেয়ে সাথে সাথেই চলে আসে ওরা বাজারে, আর ব্যারামকে বলতে থাকে এই ব্যাপারগুলো সম্পর্কে। সাথে ওকে চাবুকও মারতে যায়। তখনই চাবুকটা ধরে ফেলে ব্যারামে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী সহ বাকি সবাই চলে আসে রাজদরবারে। দেখা যায় ওদের খুব বাজে অবস্থা করে ফেলেছিল ব্যারামে। আসলে ওই চাবুকটা মারার সময় ও ধরে ফেলেছিল সে। তারপর ওদেরকে মারতে শুরু করে। ও একা মানুষদের সবাইকেই মারছিল। ওরা কোনোভাবেই পেরে উঠছিল না ব্যারামে একার সাথেই। ওদের সবাইকে মারার পরে ঘোষণা করে দেয় যে আজ থেকে পুরো বাজারটাই আমাদের। এখন থেকে এখানে ব্যবসা করতে কারো কোনো পারমিশনের প্রয়োজন নেই, সাথে কাউকে কোনো প্রকার কোনো টাকা পয়সাও দিতে হবে না। এই ব্যাপারটা শুনে তো আরো অনেক বেশি রাগ হয়ে যায় কুলকেশরের। ঠিক তখনই সেখানে চলে আসে রাজশেখর, আর বলে ওদের সাথে পাঙ্গা নিতে যাস না, ওরা এমনিতেই খুব ভয়ঙ্কর মানুষ। তবে কোনো কিছুই যেন মানতে চাইছিল না কুলশেখর। এই জন্য মহারাজা অনেক বেশি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলাতে সবাই মিলে খাবার খেতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে কুলশেখর, আর বাবার কাছে ক্ষমা চায়। প্রথমে তো বাবা ওর মুখের কথা বিশ্বাসই করছিল না, কিন্তু অনেক করে রিকোয়েস্ট করার পরে বিশ্বাস করে বাবা, আর বলে ওদের সাথে সমঝোতা করতে হবে আমাদের, ওরা কি চায় সেটা আমাদেরকে দেখতে হবে। এটা শুনে আবারও রেগে যায় কুলশেখর, আর বলে বাবা তুমি কি সারা জীবন এইরকমই থেকে যাবে? কান্তারারা এত বড় অপরাধ করলো আর তুমি ওদেরকে কিছুই বললে না। সমস্যা নেই, এখন থেকে যা করার সেটা আমিই করব। এতদিন তো আমি তোমার কথায় উঠেছি আর বসেছি, অনেক হয়েছে আর না। এখন থেকে আমার মন যা বলবে আমি সেটাই করব। আর যদি তোমার ভালো না লাগে আমার ডিসিশন, তাহলে তুমি আমার সাথে সোর্ড ফাইট করতে পারো। যে জিতবে এখন থেকে ডিসিশন হবে তার। কিন্তু কেন জানি বাবা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই ব্যাপারটা দেখে হাসতে শুরু করে দেয় কুলশেখর,
আর বলে, চিন্তা করো না বাবা, তোমার খাবারে আমি বিষ মিশাইনি, তুমি শুধু 2 দিন ঘুম থেকে জাগা পাবে না। ওরা যেহেতু আমাদের রাজ্যের দিকে হাত বাড়িয়েছে, তো ওদের জঙ্গলে আমি পা দেব। এটা বলেই সেখান থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে রাজকুমারী আর বলে, ভাইয়া তুমি কিন্তু এটা ভুল করতে যাচ্ছ, ওরা অনেক ভয়ঙ্কর মানুষ। কিন্তু ওর কোনো কথাই শোনে না কুলশেখর আর বলে, ও আচ্ছা, এখন আমি সবকিছু বুঝতে পারছি। সুঠাম দেহের অধিকারী ওই ছেলেটাকে বিয়ে করে তুই এখানে রাজ করবি না, সেটা আমি কোনো দিনও হতে দেব না। তারপর সেখান থেকে কয়েকশত সৈন্য নিয়ে বের হয়ে পড়ে তারা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা চলে আসে জঙ্গলে। ততক্ষণে অনেকটাই রাত হয়ে গেছে। তখন রাজা বলে, এখন তো সবাই শান্তির ঘুম ঘুমাচ্ছে, এভাবে কাউকে হত্যা করাটা রাজকীয় দেখায় না, এজন্য সবাইকে ঘুম থেকে জাগাও। তখন সেখানে ঢোলঢালুক বাজিয়ে সবাইকে ঘুম থেকে জাগানো হয়। সাথে সাথে রাজা নির্দেশ দেয় সবার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই তীরে আগুন লাগিয়ে ওদের ঘরবাড়ির দিকে ছুটতে থাকে। আগুন ধরে যায় প্রায় সকল ঘরবাড়িতেই। ওদিক থেকে শুধু মানুষের হাজারই আসছিল, কত মানুষ যে পুড়ে মারা যাচ্ছিল তার কোনো হিসেবই নেই। তারপর ওদেরকে সামনাসামনি আবারও চার্জ করতে বলে। কোনো মতে আগুনের মধ্যে থেকে যারা বের হয়ে আসছিল তাদেরকে আবার এরা মারছিল। একটু আগেই ঘুমন্ত এই গ্রামটা এখন পুরো হত্যাপুরি হয়ে গেছে। মানুষজনকে ওরা একদমই মানুষের মতোই মনে করছিল না, আর জানোয়ারের মতো মারছিল। বাচ্চা, বৃদ্ধ, মহিলা কাউকেই বাদ দিচ্ছিল না। অনেকক্ষণ ধরেই চলে একতরফা হত্যাযজ্ঞ। যদিও ওরা কেউ কেউ এদের বিরুদ্ধে ফাইট করতে যায়, কিন্তু এতগুলো সোলজারের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ওদের সাথে সাথে রাজাও মারছিল। এই ব্যাপারগুলো দেখে এক বৃদ্ধ মহিলা সহ আরো কয়েকজন যায় পাথরগুলোর সামনে। ওদের ধারণা মতে এর মধ্যেই থাকে পঞ্জুরলি। ওরা গিয়েই পুজো পাঠ করতে শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারটা দেখেও রাজা হাসি ঠাট্টা করছিল। তোরা কাকে ডাকছিস? আর ডেকে কোনো লাভ নেই, আমি তো চলে এসেছি। এবার তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি তোদের দেব না। এটা বলতে বলতে পাথরগুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিল। ঠিক ওই সময়টাতেই গ্রামের দিকে ফিরছিল ব্যারমেরা। দূর থেকে দেখতে পায় গ্রামে অনেক আলো জ্বলছে। প্রথমে তো ওরা ভেবেছিল যে গ্রামের মানুষজন হয়তো বা কোনো অনুষ্ঠান করছে, তবে আগুনের শিখা দেখে ব্যারামেরার বুঝতে বাকি থাকে না যে কোনো একটা গড়বড় তো আছেই। এই জন্য সে একটা দৌড় লাগায় আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গ্রামে। গ্রামের এই দশা দেখে তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায় ওর। দেখতে পায় ওর মা পঞ্জুরলির পূজা করছিল, আর ওর পাশেই বসে আছে রাজা। ব্যারামেকে আসতে দেখে সাথে সাথে ওর মাকে মেরে দেয় রাজা। এই ব্যাপারটাতে একদমই ভেঙে পড়ে ব্যারামে, আর কুয়াটার উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে ওর মায়ের কাছে আর ধরে ফেলে। দেখা যায় সে যখন ওই কুয়াটার উপর দিয়ে লাফ দিয়েছিল তখন ওর ভেতরে কিছু একটা ঢুকে যায়। ওর চোখ লাল হয়ে যায়। আসলে ওর ভেতরে প্রবেশ করে গেছে পঞ্জুরলি। তারপর পরে তাণ্ডব লীলা শুরু করে দেয় ব্যারামে। এক এক করে সকল সোলজারদেরকে মারতে শুরু করে। আসলে কান্তারা সিনেমার মূল অ্যাকশনই হলো এই সিনেমার ফাইট সিনগুলো। তো সিনেমাটা যদি তোমরা ভালোভাবে উপভোগ করতে চাও তাহলে ফাইট সিনগুলো অবশ্যই ফুলি দেখবে। চোখের পলকেই অনেকগুলো সোলজারকে মেরে ফেলে পঞ্জুরলি। তারপর গিয়ে ধরে রাজাকে, ওর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। সেখানেই মারা যায় রাজা। তারপরেও আরো তাণ্ডবলীলা চালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধ একজন লোক এসে ওর মাথায় হাত দেয় আর ওর ভেতর থেকে পঞ্জুরলিকে বের করে ফেলে। অজ্ঞান হয়ে যায় ব্যারামে। পরদিন সকালবেলাতেই দেখা যায় গ্রামে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। যারা আহত হয়েছিল তাদের সবাইকে ট্রিটমেন্ট করা হচ্ছিল, আর যারা মারা গিয়েছিল তাদের শেষ কার্য সম্পন্ন করা হচ্ছিল। কেউ কেউ আবার ওদের ঘর বাড়িগুলো ঠিক করছিল। ব্যারামের যখন জ্ঞান ফিরে তখন সে কোনোভাবেই ব্যাপারগুলো সহ্য করতে পারছিল না। আসলে সে তো গ্রাম এবং গ্রামের মানুষজনকে অনেক বেশি ভালোবাসত, কারণ ও তো একজন অনাথ, ওর কোনো বাবা মা ছিল না। কিন্তু এই গ্রামের মানুষজনকে ওকে পেলে পুষে বড় করেছে। অন্যদিকে দেখা যায় রাজাকে রাজ্যে আনা হয়। পুরো রাজ্যে নেমে আসে শোকের ছায়া। মহারাজা এখনো ঘুম থেকে ওঠেনি। এভাবেই কেটে যায় কয়েক ঘন্টা। মহারাজের 2 দিন পূর্ণ হয়ে গেলে ঘুম থেকে ওঠে। সবার দিকে তাকিয়েই তিনি বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছেই। এই জন্য সে সরাসরি চলে আসে বাহিরে। দেখতে পায় কাঠের উপরে ওর মৃত ছেলেকে শোয়ানো। তখন গিয়ে ওর ছেলের শেষ কার্য সম্পন্ন করে। কোনোভাবেই যেন সেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। তার আগে তার ছেলেই মারা গেল। তার পরপরে একটা বৈঠকের আয়োজন করা হয়। রাজা বলে, এবার তো কিছু একটা করতেই হবে, এভাবে আর কতদিন। সেখানে পানির মধ্যে থেকে শিবলিঙ্গ তোলার সময় দেখা যায় সেটাতে ফাটল ধরেছে। তখন রাজকন্যা বলে, বাবা, ওদের দেবকে আমরা অস্বীকার করেছি, এই জন্যই হয়তো বা এমনটা হচ্ছে। তো আমার মনে হয় এখন ওদের দেবকে আমাদের স্বীকার করে নেওয়া উচিত। প্রথমে বাবা তো মানতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। তারপর পরে কয়েকজন সৈন্য নিয়ে রাজকন্যা চলে আসে ওই জঙ্গলটায়। সেখানে আসা মাত্রই ব্যারামেরা ওই সকল সৈন্যদেরকে মেরে ফেলে। রাজকন্যার দিকে তীর তাক করে।
তুমি আর যদি এক পাও আগাও তাহলে আমি কিন্তু তোমাকে মারতে বাধ্য হব। তবে সব কোনো কথায় কান না দিয়ে রাজকন্যা যায় ওদের কাছে আর হাঁটু গেড়ে বসে বলে, যা হবার হয়ে গেছে। তোমাদেরও কিছু মানুষ মারা গেছে, আমাদেরও কিছু মানুষ মারা গেছে। আমার ভাই আসলে বুঝতে পারেনি যে তোমাদের দেবের শক্তি কতখানি। তো সবকিছুই ভুলে তোমাদের দেবকে কি আমাদের রাজ্যে নিয়ে আসবে, ওনার দর্শন যাতে গোটা রাজ্যের মানুষ করতে পারে। কিন্তু ওর এই কথাতে কোনোভাবেই রাজি হয় না ব্যারামে, আর বলে পঞ্জুরলি তোমাদের ওখানে যাবে না। তখন রাজকন্যা বলে, এটা কে বলছে, তুমি নাকি পঞ্জুরলি নিজেই? তারপর সেখানে একটা স্পেশাল পুজোর আয়োজন করা হয়। এভাবে করলেই যে কোনো একজনের শরীরে পঞ্জুরলি প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই একজনের শরীরে চলে আসে পঞ্জুরলি। তারপর সে ওই রাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তখন অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে ওখান থেকে ওই 4টা পাথরকে তুলে নেওয়া যাওয়া হয় ওই রাজ্যের দিকে। সেখানে চলছিল আবার চরম আয়োজন। অনেক আনুষ্ঠানিকতার সহিত পঞ্জুরলিকে সেখানে স্থাপন করা হয়, সাথে শিবলিঙ্গকেও সেখানে স্থাপন করা হয়। গোটা রাজ্যে চলছিল উৎসবমুখর পরিবেশ। কান্তারার জঙ্গলে বসবাস করা লোকজনকে ওরা ভালোই সম্মান দেয়। ওদেরকেও রাজপ্রাসাদের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হলে সেখান থেকে একটা শিবলিঙ্গ নিয়ে বেড়া মেরে ফিরে আসে তাদের গ্রামে, আর সেখানেও আবার অনুষ্ঠান করতে থাকে। এদিকে দেখা যায় রাজ একটা স্বপ্ন দেখে। তারপর সে যায় রাজকন্যার কাছে। তখন ওরা দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলার পরেই সেই জায়গায় চলে আসে কারাপ্পা আদিবাসীরা। আর এখানে রাজকন্যার আসল চেহারাটা দেখা যায়। আসলে সে একদমই ভালো ছিল না। ছোটবেলাতে একবার ওর অনেক সমস্যা হয়েছিল। তখন এখানে এসেছিল কারাপ্পা আদিবাসীরা আর রাজকন্যাকে তাদের দুধ খাইয়ে দিয়েছিল। এই জন্য ওদের ভেতরে যা খারাপই আছে সেটা রাজকন্যার মধ্যেও চলে এসেছে। আসলে কোনো প্রকার কোনো ভালো মতলব নিয়ে পঞ্জুরলিকে এখানে স্থাপন করেনি রাজকন্যা। এখানে তো পঞ্জুরলিকে ওরা আটক করতে চেয়েছিল, আর হয়ও ঠিক তেমনটাই। কারাপ্পা আদিবাসীরা কালো জাদু করে পঞ্জুরলিকে আটক করে ফেলে। আসলে কান্তারার জঙ্গলে গিয়ে রাজকন্যার দাদা মারা গিয়েছিল, আর সেজন্যই কান্তারার জঙ্গলটা নিজের করে পেতে চায় রাজকন্যা। এই জন্যই এই চালটা চেলেছে সে। অন্যদিকে দেখা যায় কান্তারা গ্রামের সকল ছোট্ট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, আর আগের মতো পশু পাখিও মরতে শুরু করে। গাছপালার পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছিল। এটাতে ওদের আর বুঝতে বাকি থাকে না যে পঞ্জুরলিকে আটক করা হয়েছে। তখন ব্যারামের চোখে সবকিছুই সাফ হয়ে যায়। সে বুঝতে পারে যে রাজকন্যা আসলে খারাপ, ওর সাথে প্রেমের নাটক করেছিল সে। এই জন্য এরা সবাই প্রস্তুত হয়ে পড়ে ওদের সাথে যুদ্ধ করার জন্য। তারপর বেরিয়ে পড়ে ওই রাজ্যের উদ্দেশ্যে। অন্যদিকে এরাও পিছিয়ে নেই, এরাও যুদ্ধের প্রস্তুতি খুব ভালোভাবেই নিচ্ছিল। পুরো রাজ্য সেনা দিয়ে একদম ভরে তোলে। তখন রাজকন্যা রাজাকে বলে, ব্যারামে তো কান্তারার ওয়ারিয়র, ওকে তো এত সহজে দমন করা পসিবল হবে না। এই জন্য আমাদের 3 শক্তি এক করতে হবে। তারপর শুরু করে দেয় কালো জাদু। এটাতে ব্যবহার করা হয় ব্যারামের চুল ও নখ, সাথে রাজকন্যা নিজের রক্তও দেয়। কিছুক্ষণের মধ্যেই মহারাজের ভেতরে চলে আসে অশুভ একটা আত্মা। আসলে রাজকন্যা তার দাদাকে আহ্বান করছিল, আর ওদের ডাকে সাড়া দেয় ওর দাদা আর ঢুকে পড়ে মহারাজের শরীরে। এই ব্যাপারটাতে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় মহারাজ। এদিকে এতক্ষণে গেটের প্রায় কাছাকাছি চলে এসেছিল কান্তারার ওয়ারিয়ররা। তখনই ওদের উপরে তীর ছুঁড়তে শুরু করে সোলজাররা। এতে কান্তারার অনেক লোকজন মারা যেতে থাকে। এদেরকে একদম কোণঠাসা করে ফেলে রাজ্যের সোলজাররা। তখনই দেখা যায় ব্যারামে একটা সিংগায় ফু দেয়। এতে দূর থেকে গাছে আগুন ধরিয়ে ছুটতে থাকে এদিকেই। এই গাছগুলো এসে দেওয়ালে লাগছিল আর দেওয়ালগুলো ভেঙে যাচ্ছিল। তখন রাজ্যের সোলজাররা হাতে হাতে ওদের সাথে যুদ্ধ করতে যায়, কিন্তু এভাবে কান্তারাদের সাথে একদমই ওরা পেরে উঠছিল না। আর ওদের হাতে শুধু কচুকাটা হচ্ছিল। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর মাঠে চলে আসে মহারাজ, রাজকুমারী ও কারাপ্পার সৈন্যরা। মহারাজ ও রাজকুমারীর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না কান্তারারা। এরা দুজন মিলে ওদের সবাইকেই কচুকাটা করছিল। এমনকি কান্তারার সেরা সোলজারও এদের সাথে পেরে উঠছিল না। এমনকি ব্যারামও পারছিল না ওদের সাথে। অনেক মারঘাট ছিল ওদের হাতে। তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে আর ব্যারামকে বলে, তুমি এখান থেকে ওই গুহাটার মধ্যে যাও, সেখানে গঙ্গার পানি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ওটাই হলো তোমার ডেস্টিনি। আর ওখানে গেলে তুমি গাঠবন্ধনটাও ভাঙতে পারবে, আর তাহলে পঞ্জুরলি মুক্ত হয়ে যাবে। এটা বলেই সে মহারাজকে ধরে ফেলে। ওর ছিল অলৌকিক শক্তি, এই জন্য মহারাজ ওর সাথে একদমই পেরে উঠছিল না। কিন্তু হঠাৎ করে পাশ থেকে রাজকুমার এসে মেরে দেয় ওই লোকটাকে। পুরো হাওয়ার সাথে মিশে যায় ওর শরীর। এদিকে দেখা যায় ওই কুয়াটার মধ্যে চলে আসে ব্যারামে, আর পানি ধরে আগাতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা দানব চলে আসে সামনে। দানবটা আচমকায় ওকে অ্যাটাক করে বসে। মারতে মারতে অবস্থা অনেক খারাপ করে ফেলে। তারপর পরে সে এসে পড়ে একটা পাথরের কাছে। সেটার পাশে একটা ত্রিশূল দেখতে পায়। সেটা হাতে নিয়ে মাটিতে একটা জোরে করে বাড়ি মারতেই
পঞ্জুরলি মুক্ত হয়ে যায় আর চলে আসে ওর মধ্যেই। এটা দেখে দানবটাও প্রণাম করতে থাকে ওকে। এদিকে যুদ্ধের ময়দানে কান্তারাদের অনেক বাজে অবস্থা হয়ে যায়। ঠিক তখনই দূর থেকে একটা আগুনের গোলা এসে এখানে পড়ে, তারপর সেটা পঞ্জুরলির রূপ ধারণ করে। তারপর পরে সেখানে চলে আসে ব্যারামের শরীরে থাকা পঞ্জুরলি আর সবাইকে মারতে শুরু করে। মহারাজকে মারতে যাবে ঠিক তখনই সামনে চলে আসে রাজকুমারী। সে খুব ভালো করেই জানতো যে পঞ্জুরলি কোনো মেয়ের গায়ে হাত উঠায় না। তখন সেখান থেকে পিছিয়ে যায় পঞ্জুরলি আর বিশেষ ধরনের একটা নাচ নাচতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পঞ্জুরলি অন্য একটা অবতারের রূপ নেয়। এবার যখন রাজকন্যা ওর সামনে আসে তখন ওর গলা ধরে অনেকখানি তুলে ফেলে, তারপর মেরে ফেলে। এটা দেখে মহারাজ ওকে অ্যাটাক করতে আসলে মহারাজকেও সাথে সাথেই মেরে ফেলে। এই অবতারটা সম্পর্কে এখনো তেমন কিছুই জানা যায়নি। পরদিনই গ্রামে শুরু হয়ে যায় বিশেষ পুজো। এবার একজন সেজেছিল পঞ্জুরলি আর ব্যারামে সেজেছিল ওই নতুন অবতারটা। অনেকক্ষণ ধরেই ওদের এই অনুষ্ঠানটা চলে। দুজনে এখানে নাচানাচি করছিল। তারপর এক পর্যায়ে জঙ্গলের দিকে দৌড় লাগায় ব্যারামে আর ওই কুয়ার কাছে গিয়েই সে উধাও হয়ে যায়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। দেবা তার বাবার ভ্যানিশ হয়ে যাওয়া ব্যাপারটা জানতে চাওয়াতেই পুরো ঘটনাটা বলছিল একজন। তখন দেবা বলে, আচ্ছা এখানে তো তাহলে একটা কূপ থাকার কথা, তাহলে সেটা কোথায় গেল? তখন লোকটা বলে ওঠে, এটা অন্য একদিন শোনাবো। এটা বলার মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি। সিনেমাটির শেষে জানিয়ে দেওয়া হয়েছে যে কান্তারা চ্যাপ্টার 2 এর লিজেন্ড আসবে। এটার জন্য যে কতদিন অপেক্ষা করতে হবে তা কে জানে। কান্তারার প্রথম ইনস্টলমেন্টের 3 বছর পরে এই দ্বিতীয় ইনস্টলমেন্ট এসেছে। তো হয়তোবা আমরা 2028 বা 29 সালের দিকে এই সিনেমার সিকুয়েলটা পাবো। তোমরা যদি কান্তারার প্রথম ইনস্টলমেন্টটা না দেখে থাকো তাহলে এক্ষুনি সেটা দেখে আসো। আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।